আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পেহেলগাম হত্যায় জড়িতদের কাউকে ছাড় নয়, ভারতের হুঁশিয়ারি, যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত বলছে পাকিস্তান। ফিলিস্তিন সহ বিশ্বজুড়ে মুসলিম নিপীড়ন বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা নেওয়ার তাগিদ, মাজার খানকায় হামলার বিচার দাবি। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, যোগ দেবেন শেষকৃত্য অনুষ্ঠানে। নির্বাচনের জন্য সরকারকে প্রয়োজন অনুযায়ী সময় দিতে চায় জামাত, জাতির আকাঙ্ক্ষা পূরণে ঐকমত্য কমিশন কাজ করছে মন্তব্য। চলচ্চিত্রে মেধা সম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতিতে বিশেষ সম্মাননায় ভূষিত ইমপ্রেস টেলিফিল্ম, মেধাস্বত্ব সংরক্ষণে বিশিষ্টজনদের তাগিদ। এবং পর্যটকদের নিরাপদ খাদ্য নিশ্চিতে হবিগঞ্জের পর্যটন কেন্দ্র দ্য প্যালেসে আধুনিক জৈব কৃষি খামার, নিজেদের উৎপাদিত ফল ফসল সরাসরি যাচ্ছে রিসোর্টের রান্নাঘরে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলা কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। হামলার জন্য ভারত কাউকে ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারতের সাথে যুদ্ধের জন্য পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। কাশ্মীরে দুই সন্দেহভাজনের বাড়ি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার দায়িত্ব নেবে না যুক্তরাষ্ট্র। দুদেশকে সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নিজ নিজ নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। এনডিটিভি বলছে, শুক্রবার রাতে পাকিস্তানি বাহিনী লাইন অফ কন্ট্রোলে ভারতীয় পোস্টে উস্কানিমূলক গুলি চালিয়েছে। এর জবাবে ভারতীয় বাহিনীও একাধিক পোস্ট থেকে গুলি চালায়। লিপা উপত্যকায় রাতভর পোস্ট টু পোস্ট গুলি বর্ষণের কথা জানিয়েছেন পাকিস্তানি সরকারি কর্মকর্তা সৈয়দ আশফাক গিলানি। পর্যটকদের ওপর হামলার ঘটনায় দুই সন্দেহভাজনের বাড়ি শুক্রবার বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 3 সন্দেহভাজনের স্কেচ সহ পোস্টার প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। সেই সঙ্গে কাশ্মীরের নিরাপত্তায় গাফেলতির কথা স্বীকার করেছে নয়াদিল্লি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতে থাকা সকল পাকিস্তানিকে খুঁজে বের করে তাড়িয়ে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয়দের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। কাশ্মীরে হামলায় পাকিস্তানকে যুক্ত করতে ভারতের প্রচেষ্টার বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে পাকিস্তানের সিনেট। ভারতের এমন প্রচেষ্টাকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলছে ইসলামাবাদ। অতীতের প্রতিশোধমূলক পদক্ষেপের কথা উল্লেখ করে ভারতকে সতর্ক করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেন, ভারতের সঙ্গে যুদ্ধের জন্য পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতা করবে না যুক্তরাষ্ট্র। দুদেশ নিজেদের মধ্যে সমস্যার সমাধান করতে পারবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ফিলিস্তিন, ভারত ও মিয়ানমার সহ বিশ্বজুড়ে মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ। সমাবেশে দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার বিচারের দাবি জানিয়েছেন আলেম ওলামা ও পীর মাশায়েখগণ। তাফিমুল ইসলামের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিনি কর্মসূচি আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাত। সংগঠনটি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাইলেও 16 শর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুমতি দেয় পুলিশ। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে
হাজার হাজার মানুষ। ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে এবং সারা পৃথিবীতে কাশ্মীর সহ যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদের পক্ষে আজকের এই বিশেষ আয়োজন হয়েছে। নির্যাতিত ফিলিস্তিনবাসীর প্রতি একাত্মতা পোষণ করার জন্য আমরা চাই তাদের স্বাধীনতা। ইসরায়েল যে নাফরমানি কর্মকাণ্ড করতেছে, এই কর্মকাণ্ডকে আমরা তীব্র নিন্দা জানাই। সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। উঠে আসে বিশ্ব নির্যাতিত মুসলিমদের কথা। অন্তর্বর্তী সরকারের করণীয় তুলে ধরা হয়। প্রশ্ন তুলেন জাতিসংঘের ভূমিকা নিয়েও। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, নিরপরাধ নারীদেরকে হত্যা করা হচ্ছে। আলেম ওলামা ও পীর মাশায়েখরাও সমাবেশে বক্তব্য দেন। মাজার খানকায় হামলার নিন্দা জানান তারা। মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচারও দাবি করা হয়। সমাবেশে সারা দেশ থেকে আসা মুসল্লিদের পাশাপাশি আহলে সুন্নত ওয়াল জামাত, বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রয়াত রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ইটালির রোম থেকে ভ্যাটিকানে যান তিনি। প্রয়াত পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে প্রান্তিক মানুষের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাজ এবং 30 ওয়ার্কের তার দৃষ্টিভঙ্গির একজন বড় ভক্ত ছিলেন। 2006 সালে অধ্যাপক ইউনুস নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর ভ্যাটিকান সিটি একটি যৌথ 30 ইনিশিয়েটিভ চালু করে। আজ পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন সরকারকে জামায়াতে ইসলামী সেই সময় দিতে চায় বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের নায়েবে আমির আরও বলেন, সংস্কারের জন্য যা সংযোজন বিয়োজন করা প্রয়োজন তা করতে হবে। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জাতির আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে কমিশন। সব দলের ঐকমত্যে একটি জাতীয় সনদ তৈরির কথাও জানান আলী রিয়াজ। জামায়াতের নায়েবে আমির বলেন, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে জামাত কোনো দেশের রক্তচক্ষুকে ভয় করে না। আমরা 71 সালে দীর্ঘ সংগ্রাম, লড়াই, যুদ্ধ করে শহীদ হয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু স্বাধীন হইনি। আমরা আবার জুলাই অগাস্ট বিপ্লবের মাধ্যমে একটি দ্বিতীয় স্বাধীনতা বা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু আসলেই স্বাধীন হয়েছি কিনা এটা সময় বলে দেবে। এবং এসব ব্যত্যয়গুলো হয়েছে রক্ত জীবনের বিনিময়ে। আমরা যারা নেতৃত্বে ছিলাম বা যারা নেতৃত্বে ছিল তারা মানুষের ত্যাগ এবং প্রয়োজনকে সঠিকভাবে অনুধাবন এবং মূল্যায়ন করে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন নিয়ে জনগণকে কেন দ্বিধাদ্বন্দ্বে রাখা হচ্ছে, কিছু উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের বিরুদ্ধে কেন দুর্নীতির অভিযোগ আসছে, এসব প্রশ্ন তুলেছে বিএনপি। বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন দলের নেতারা। রাহুল রায়ের রিপোর্ট। প্রিয় দর্শক, রিপোর্টটি হাতে এসে পৌঁছানি, যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। দেশের অনেক পর্যটন কেন্দ্র অতিথিদের নিরাপদ ও সতেজ খাদ্য পরিবেশন করতে গ্রহণ করছে কৃষি উদ্যোগ। একই সঙ্গে গড়ে উঠছে অ্যাগ্রো ট্যুরিজম। হবিগঞ্জের দে প্যালেস তাদের প্রাঙ্গণে গড়ে তুলেছে আধুনিক জৈব কৃষি খামার। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। সবুজ পাহাড় ঘেরাই নিসর্গের মাঝে সুসজ্জিত চাষাবাদ। এখানে বছর জুড়ে ফলছে মৌসুমী শাকসবজি। শুধু শাকসবজি নয়, আয়োজনটি রীতিমতো সমন্বিত খামারের। স্ট্রবেরি আছে, ক্যাপসিকাম, টমেটো, পেঁপে, বেগুন, স্টেপ বাই স্টেপ করি, একটা শেষ হওয়ার পরে যাতে আরেকটা পাওয়া যায়। এবার কি পরিমাণ লাউ পেলেন? প্রায় 300-400 কেজির মতন অলরেডি দেওয়া হয়ে গেছে। স্প্রিং অনিয়ন, চেরি টমেটো, লেটুস, কয়েকটা জাতের লেটুস আছে। মিক্স কালচার করি, রুই, কাতল, মৃগেল, কালবাউস। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকদের কথা চিন্তা করেই এই কৃষি উদ্যোগ। শুরুটা হয়েছিল খুব ছোট পরিসরে। আমাদের তখন থেকেই প্ল্যান ছিল যে এত বড় জায়গা আমরা একদম ফ্রেশ সবজি করব। প্যালেসে গেস্ট থাকবে, উনি একদম ক্ষেতের থেকে ফ্রেশ সবজিটা কিনে বাসায় চলে আসবে। এখানকার ফল ফসল সরাসরি চলে যাচ্ছে রিসোর্টের রান্নাঘরে। এটার মধ্যে লেটুস, কুকুম্বার,
ফিশ সালাদ, এখানে আছে পটেটো সালাদ, এই ক্যাপসিকামটা আমাদের গার্ডেনে, আচ্ছা আচ্ছা, এই ব্রোকলিটা আমাদের, এই পাইনাপেলটাও আমাদের। এই আধুনিক কৃষি খামারে কাজ করছেন স্থানীয় কৃষি শ্রমিকেরা। তাদের বিবেচনায় স্থানীয় অর্থনীতির জন্যও এই উদ্যোগগুলো রাখছে বড় অবদান। নিরাপদ খাদ্যের তাগিদ, কৃষিভিত্তিক বাণিজ্যের সম্ভাবনা এবং অ্যাগ্রো ট্যুরিজম তারই একটি রূপ এটি। বিশ্ব কৃষি যেদিকে এগোচ্ছে, বাংলাদেশের বিভিন্ন সংস্থা এই জাতীয় চিন্তাগুলোকে মাথায় রেখে তারাও বিশ্ব কৃষির সাথে যুক্ত হওয়ার একটা প্রক্রিয়া চলছে। হবিগঞ্জের প্যালেস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টায় সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। ভ্যাটিকানে চলছে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান। যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এবার অন্যান্য প্রসঙ্গ। ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন নিয়ে জনগণকে কেন দ্বিধাদ্বন্দ্বে রাখা হচ্ছে, কিছু উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের বিরুদ্ধে কেন দুর্নীতির অভিযোগ আসছে, এসব প্রশ্ন তুলেছে বিএনপি। বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন দলের নেতারা। রাহুল রায়ের রিপোর্ট। বিভিন্ন দাবি ও ইস্যুতে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে এমনই এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিএনপি নেতারা। দ্রুত নির্বাচনের দাবি জানান তারা। আমরা চাই আপনার সফলতা একটি নির্বাচিত সরকারের কাছে আপনি ক্ষমতা অর্পণ করে বিদায় নেবেন, এটাই হলো আপনার সফলতা। এবং দেশের ওই ফ্যাসিবাদ ফিরে আসবে না, ওই সীমান্তের ওপার থেকে ঠিক করে দেবে না কারা বাংলাদেশ চালাবে, এই দেশের মানুষ ঠিক করবে এই দেশ কারা চালাবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? কেন ছাত্র নেতারা বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে তারা মনে হচ্ছে যে মিনিস্ট্রির যেমন পার্লামেন্টারি কমিটি থাকে তেমনি ছাত্রদের একটা কমিটি থাকছে। এটা তো ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। রেলের একজন সাবেক ডিজি বলেছে যে সেখানে এই যে রোজার মাসে টিকিট কালোবাজারির সাথে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা জড়িত। শত শত কোটি টাকার আপনার টিকিট কালোবাজারে টিকিট বিক্রি করা হয়েছে। বিএনপি নেতারা বলেছেন, গণতন্ত্র শুধু বিএনপির জন্য নয়, সকল রাজনৈতিক দলের জন্যই প্রয়োজন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের চলচ্চিত্রে মেধার সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। রাজধানীতে এক সেমিনারে আনুষ্ঠানিকভাবে ওই সম্মাননা তুলে দেওয়া হয়। এনামুল কবির রূপমের রিপোর্ট। বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে বাংলাদেশ কপিরাইট অফিসের আয়োজনে আইপি অ্যান্ড মিউজিক ফিল দ্য বিট অফ আইপি শীর্ষক সেমিনার। মূল প্রবন্ধ পড়েন কপিরাইট বোর্ডের সদস্য মোহাম্মদ মঞ্জুরুর রহমান। আলোচনায় অংশ নেন চলচ্চিত্র, সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তিরা। বিজ্ঞান, সাহিত্য অথবা শিল্পকলা ভিত্তিক সৃজনশীল কাজের থেকে যে নৈতিক ও বৈশ্বিক স্বার্থের উদ্ভব হতে পারে তা রক্ষা করার অধিকার রয়েছে প্রত্যেকের। নিজেদের সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করে সেটা সমাধান করতে চাই। আমি যেটা ফিল করি যে আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম তৈরি করা দরকার বিভিন্ন ক্ষেত্রে, যাতে করে আমার অফিসে যারা কাজ করেন তারা স্টেপ বাই স্টেপ কী করতে হবে তারা যেমন সুষ্ঠুভাবে করতে পারবেন। আমার যারা বেনিফিশিয়ারি আছেন অন্য এন্ডে তারা তখন জানবেন যে আমার আসলে এই পথ হয়ে যাইতে হবে। অনুষ্ঠানে মেধা সম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে 4 গুণীজন ও 2টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। চলচ্চিত্রে মেধা সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননা পায় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।
রাঙ্গামাটি কক্সবাজার ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 7 জন নিহত হয়েছেন। চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের কাউখালীতে পিকআপ সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়। গুরুতর আহত হয়েছেন 2 জন। মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের কাউখালীর বেদবুনিয়া রাবার বাগান এলাকায় পিকআপ ভ্যানের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ 3 জন নিহত হন। রাউজান হাসপাতালে নেওয়ার পথে আরো 2 জনের মৃত্যু হয়। সিএনজির সাথে এটা আপনার এই যে পিকআপ মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়, তাতে সিএনজিতে থাকা সিএনজির ড্রাইভার সহ মোট 5 জনের মৃত্যুবরণ হয়েছে। এর মধ্যে আমরা 5 জনের মৃত্যুর খবরটা নিশ্চিত হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, কাউখালী থানা, বেদবুনিয়া পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার কাজ শেষে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়া কক্সবাজারের মহেশখালীতে ইজি বাইক চাপায় 1 জন ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় 1 জনের মৃত্যু হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। বিনিয়োগ সম্মেলনে পাওয়া $250 মিলিয়ন প্রতিশ্রুতি খুব বড় নয় উল্লেখ করে মবের সংস্কৃতি বন্ধ ও রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। ভারত পাকিস্তান দ্বন্দ্বে বিনিয়োগে প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষভাবে বাংলাদেশে প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। বিদেশি বিনিয়োগে আকৃষ্ট ও অর্থনীতিকে গতিশীল করতে 10 দফা সুপারিশ দিয়েছে ডিবেট ফর ডেমোক্রেসি। রোকসানা আমিনের রিপোর্ট। সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি সিপিডির সম্মানীয় ফেলো ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করতে হলে দেশি বিনিয়োগকারীদের আনতে হবে বলে মনে করেন তিনি। $1300 মিলিয়ন গত বছর আসছে, এখন আমরা প্রতিশ্রুতি পেয়েছি $250 মিলিয়ন। হ্যাঁ, সো এটা বড় না। যে কোনো বিনিয়োগকারী, যেটা আমি বললাম 20-25 বছরের জন্য তারা আসেন, সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। রাজনৈতিক প্রক্রিয়া যদি ঠিকভাবে না চলে, আমার মনে হয় যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হবে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ভারত পাকিস্তান পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ের প্রভাব নিয়েও কথা বলেন মোস্তাফিজুর রহমান। ভারত পাকিস্তানের যে পরিস্থিতি, এটা আমাদের জন্য ভালো, আমি মনে করি যে এটা ভালো না। একেবারে প্রত্যক্ষ না হলে অপ্রত্যক্ষভাবে পড়ে, অ্যাটমিক পাওয়ারের কোনো বাউন্ডারি নেই। সো অবশ্যই এটা ভালো না। আমার মনে হয় যে এটা বিনিয়োগে বড় ধরনের সংখ্যা সৃষ্টি না করলেও এটা উদ্বেগের কারণ হবে বলে আমার মনে হয়। বর্তমান পরিস্থিতিতে তৈরি পোশাক কারখানা ভাঙচুর ও কারখানা বন্ধের বিষয়ে দেশি বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে বলে অনুষ্ঠানে তুলে ধরা হয়। এই গত 8-9 মাসের মধ্যে বাংলাদেশের যে রাজনৈতিক স্থিতিশীলতা, মানুষের মধ্যে যে একটা মব কালচারের যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেটি কিন্তু আমরা এখনো বন্ধ করতে পারিনি। আমাদের দেশে যদি বিনিয়োগ বাড়াতে হয়, এই যে বিনিয়োগের যে একটা মন্দা চলছে, সে মন্দা যদি কাটিয়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে উচ্চ সুরহার, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সংকট, ডলার সংকট, টাকার অবমূল্যায়ন, তারল্য সংকট, এগুলিকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। করনীতির দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, আইনি শৃঙ্খলা ফিরিয়ে আনা, মব কালচার বন্ধ করা, সেগুলিতে কিন্তু আমাদের নজর দিতে হবে। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে এখনই উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির 3য় সমাবর্তন হয়েছে। রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের 5টি বিভাগের মোট 684 জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে 29 জন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অর্জন করেন। সমাবর্তন আয়োজনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শামিন এস মুর্শিদ এবং শিক্ষা সংশ্লিষ্টরা ছিলেন। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। প্রাইভেট সেক্টর এবং সমাজ, তারা যে একটা বড় ভূমিকা, সামাজিক উদ্যোগ যে একটা বড় ভূমিকা রাখতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে দূর করার একটা সিস্টেমিক একটা পরিবর্তনের উদ্যোগ শুধু আমরা পলিসি ক্ষেত্রেই নিব না, এবং সেটাকে বাস্তবায়ন করে যাবার আমরা অঙ্গীকার করেছি। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ।
গাইবান্ধার নদী তীরবর্তী চরাঞ্চলে বেড়েছে তেল জাতীয় ফসল সূর্যমুখীর চাষ। সরকারি প্রণোদনা, প্রযুক্তিগত সহযোগিতা এবং পরামর্শে সূর্যমুখী চাষ করছেন কৃষক। কাঙ্ক্ষিত ফলনের সাথে প্রত্যাশিত বাজার দরে আর্থিকভাবে লাভবান হওয়ার আশা চাষিদের। এবার প্রকৃতি সংবাদ। তীব্র নদী ভাঙনে দিশেহারা সিরাজগঞ্জের যমুনা নদী তীরবর্তী বাসিন্দারা কয়েকদিনের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। অসময়ের এই ভাঙনে শঙ্কিত নদীপাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পেহেলগাম হত্যায় জড়িতদের কাউকে ছাড় নয়, ভারতের হুঁশিয়ারি। যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত, বলছে পাকিস্তান। ফিলিস্তিন সহ বিশ্বজুড়ে মুসলিম নিপীড়ন বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা নেওয়ার তাগিদ। মাজার খানকায় হামলার বিচার দাবি। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। যোগ দেবেন শেষকৃত্য অনুষ্ঠানে। নির্বাচনের জন্য সরকারকে প্রয়োজন অনুযায়ী সময় দিতে চায় জামাত। জাতির আকাঙ্ক্ষা পূরণে ঐকমত্য কমিশন কাজ করছে, মন্তব্য। চলচ্চিত্রে মেধা সম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতিতে বিশেষ সম্মাননায় ভূষিত ইমপ্রেস টেলিফিল্ম। মেধা সত্ত্ব সংরক্ষণে বিশিষ্টজনদের তাগিদ। এবং পর্যটকদের নিরাপদ খাদ্য নিশ্চিতে হবিগঞ্জের পর্যটন কেন্দ্র দ্য প্যালেসে আধুনিক জৈব কৃষি খামার। নিজেদের উৎপাদিত ফল ফসল সরাসরি যাচ্ছে রিসোর্টের রান্নাঘরে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।